গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ধারাবাহিক পঠনে আমরা পড়ছিলাম আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদ পার্ট 1। আজকের পর্ব একটি ডিএনএর জবানবন্দি। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। সেদিন সকালবেলা বাসায় ছিলাম। আমার ক্লাস ছিল না বলে আমি ইউনিভার্সিটিতে যাইনি। সাজিদের ক্লাস ছিল। আমি বাসায় বসে বসে শেক্সপিয়ারের হ্যামলেট পড়ছিলাম। দুঃখের কাহিনী, আমি একদম পড়তে পারি না। হ্যামলেট পড়তে গিয়ে কখন যে আমার চোখ জোড়া অশ্রুসজল হয়ে উঠল আমি খেয়ালই করিনি। এই জিনিস আর বেশিক্ষণ পড়া যাবে না, না হলে কেঁদে কেটে আমি বুক ভাসিয়ে ফ্লোরে ছোটখাটো জলাশয় বানিয়ে ফেলবো শিওর। হাত থেকে ধপ করে টেবিলের উপর রাখলাম হ্যামলেট। খুব মন খারাপ। এই মুহূর্তে সাজিদ থাকলে সে নিশ্চয়ই আমাকে নিয়ে রসিকতা করত। একবারের কথা, টেলিভিশনে একটা মুভি দেখাচ্ছিল। মুভিতে দেখাচ্ছিল নায়কের সৎমা নায়ককে খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না। নায়কের বাবা নায়কের জন্য প্রচুর সম্পত্তি উইল করে রেখে যায়। সেগুলো থেকে বঞ্চিত করতে নায়কের সৎমা নায়ককে ছোটবেলায় শহর থেকে অনেক দূরে রেখে আসে। নায়ক খুবই মানবেতর জীবনযাপন করে, একটি চায়ের দোকানে চাকরি করে। এই দৃশ্য দেখে টপ টপ করে আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সেদিন আমার এই অবস্থা দেখে সাজিদ আমাকে নিয়ে এতই হাসাহাসি করলো যে আমি এরপর থেকে তার সাথে বসে আর কোনো কিছুই দেখি না। আজকে হ্যামলেট পড়েও আমার একই অবস্থা। খুব কান্না পাচ্ছে আর কষ্ট লাগছে হ্যামলেটের জন্য। মনটাকে হালকা করা দরকার। একবার ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি। কি মনে করে আবার সিদ্ধান্ত পাল্টালাম। সাজিদের টেবিলের পাশে এসে দেখলাম তার সেই বিখ্যাত ডায়েরি টেবিলের উপর থেকে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এই ডায়েরির অনেক কিছুই আমার পড়া। নতুন কিছু লেখা আছে কিনা দেখার জন্য উল্টাতে লাগলাম। মাঝামাঝিতে এসে দেখলাম নতুন কিছু লেখা। লেখাটা শিরোনাম একটি ডিএনএর জবানবন্দি। মজার বিষয় মনে হচ্ছে। ডিএনএর জবানবন্দি আবার কি জিনিস? পড়া শুরু করলাম। সে ঠিক যেভাবে লিখেছে আমি সেভাবেই তুলে ধরছি। একটি ডিএনএর জবানবন্দি। আমি একটি ডিএনএ। আমার পূর্ণরূপ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আমার সম্পর্কে বিস্তারিত জানার আগে আপনারা আগে জেনে নিন ডিএনএ আসলে কি। ডিএনএ হচ্ছে বংশ পরম্পরায় বৈশিষ্ট্য নির্ধারক, জিনের ধারক ও বাহক। আপনারা কেউ আপনাদের বাবার মতো, কেউ মায়ের মতো, আবার কেউ দাদা দাদি বা নানা নানির মতো হয়ে থাকেন। ডিএনএ আপনাদের পূর্বপুরুষদের বৈশিষ্ট্য আপনাদের মাঝে নিয়ে এসেছে এবং একইভাবে আপনাদের বৈশিষ্ট্য আপনাদের পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাবে। আপনারা প্রায়ই বলেন তোমার সাথে আমার রক্তের সম্পর্ক। এই কথাটা আসলে ভুল। রক্তের সম্পর্ক বলে আসলে কিছু নেই। আপনাদের আসলে বলা উচিত তোমার সাথে আমার ডিএনএর সম্পর্ক। আপনার চোখ দেখতে আপনার বাবার মতো, নাক আপনার মায়ের মতো, মুখ একদম আপনার দাদার মতো, চুল আপনার ভাইয়ের মতো কোকড়ানো। এই যে আপনি আপনার আত্মীয় স্বজনের মতো দেখতে হলেন, তাদের কিছু কিছু বৈশিষ্ট্য পেলেন, এটা কিসের জন্য? এটার কারণ হলো ডিএনএ। সংক্ষেপে এটাই ডিএনএ তথা আমাদের পরিচিতি। আমাদের ব্যাপারে আরো বিস্তারিত লেখা যায়, তবে আমরা সেদিকে না গিয়ে এখন অন্যদিকে লাফ দেব। আচ্ছা, আপনারা ইনফরমেশন তথা তথ্য সম্পর্কে তো জানেন, তাই না? ইনফরমেশন হচ্ছে এমন কিছু যা আপনাদের কোনো ব্যাপারে ইনফর্ম করে। সিম্পলি যার মধ্যে জ্ঞান থাকে, নির্দেশনা থাকে, তাই হলো ইনফরমেশন তথা তথ্য। আর একটু এগিয়ে যাই। ধরুন আপনি কোনো একটা সাগর পাড়ে হাঁটছেন। ধরে নেই সাগর পাড়ের এই এলাকাটিতে আপনি ছাড়া অন্য কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি গার্ড রেখে এই জায়গাটিতে অন্য কোনো মানুষ, পশু পাখির প্রবেশাধিকার নিষিদ্ধ করেছেন। এমনকি বিচের এই জায়গাটায় যাতে কোনো জাহাজও নোঙ্গর করতে না পারে তাও নিশ্চিত করেছেন। ধরুন হাঁটতে হাঁটতে আপনি বিচের একটি নির্জন এলাকায় এসে দেখলেন বিচের বালুতে লেখা আই লাভ ইউ। আচ্ছা, বিচের বালুতে আই লাভ ইউর মতো অর্থপূর্ণ, সাজানো গোছানো, ভাব প্রকাশক একটি বাক্য দেখার পরে আপনার তৎক্ষণাৎ কি মনে হবে? আপনি 100% শিওর যে
এটা আপনি কোনোভাবেই লেখেননি। নিশ্চয়ই মনে হবে যে কোনো মানুষ যার অক্ষর জ্ঞান আছে, যে আই লাভ ইউর অর্থ বোঝে, তা লিখতে সক্ষম, স্পেলিং করতে সক্ষম, এমন কেউ এটি লিখে গেছে। যে এটি লিখে গেছে তার বুদ্ধি আছে, সে একটি বুদ্ধিমান সত্তা। ধরুন এটি দেখে আপনি খুব রেগে গেলেন, বুঝতে পারলেন যে আপনার গার্ডদের অসচেতনতায় কেউ একজন এখানে এসেছে এবং এটি লিখে চলে গেছে। আপনি আপনার গার্ডকে ডাকলেন, বললেন, আমি বলেছিলাম না এখানে আমি ছাড়া অন্য কেউ যেন কোনোভাবে ঢুকতে না পারে। আমার অবর্তমানে এখানে কে ঢুকেছে বলো। গার্ড কাচুমাচু করতে করতে বলল, সাহেব সত্যি বলছি, এখানে কেউই ঢুকেনি, আল্লাহর কসম। গার্ডের কথা শুনে আপনি আরো বেশি রেগে উঠলেন, বললেন, হোয়াট দ্য হেল ইট ইজ। এখানে যদি কেউ নাই ঢুকে থাকে তাহলে এই আই লাভ ইউ লেখাটি কিভাবে এলো? তুমি কি বলতে চাচ্ছ সমুদ্রের বালু, পানি আর বাতাস একসাথে মিশে এই আই লাভ ইউ বাক্যটা নিজে নিজে তৈরি হয়ে গেছে? তুমি আমাকে এটা বিশ্বাস করতে বলছো? এই আই লাভ ইউ লেখা বাক্যটা নিজে নিজে তৈরি হয়ে যেতে পারে, এটা কি আপনি কোনো মতেই বিশ্বাস করবেন? নিশ্চয়ই না। ধরুন গার্ডকে বকাঝকা করে আপনি আবার হাঁটা ধরলেন। হাঁটতে হাঁটতে আরো কিছু দূর গেলেন। হঠাৎ আপনি দেখলেন যে বেচের বালুর উপরে একটি বই রাখা আছে। অদ্ভুত ব্যাপার। আপনি বইটি হাতে নিলেন, খুলে দেখলেন যে এটি একটি উপন্যাসের বই। আপনি আবার গার্ডকে ডাক দিলেন, জানতে চাইলেন এই বই এখানে কিভাবে এলো, কে রেখে গেল। সে আবার মুখ নিচু করে বলল, সত্যি বলছি সাহেব, এখানে কেউ আসেনি। আপনি চিৎকার করে আবার বলে উঠলেন, তাহলে এই বইটাও কি সমুদ্রের বালু, পানি আর হাওয়ার মিশ্রণে নিজে নিজে লেখা হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে, বাধাই হয়ে গেছে? একটি উপন্যাসের বই যাতে কিছু বর্ণমালা পাশাপাশি বসে শব্দ হয়েছে, কিছু শব্দ পাশাপাশি বসে অক্ষর হয়েছে, কিছু অক্ষর পাশাপাশি বসে বাক্য হয়েছে, আর অনেকগুলো অর্থপূর্ণ বাক্য নিয়ে হয়েছে একটি পুরো উপন্যাসের বই। আচ্ছা, সমুদ্রের পানি, বাতাস আর বালুর মিশ্রণে এই বইটি নিজে নিজে লেখা হয়ে গেছে, এমনটি কেউ দাবি করলে আপনি বিশ্বাস করবেন? করবেন না। আপনি পাল্টা তাকে বলবেন যেন সে পাবনা মেন্টাল হসপিটালে সিট বুক করে রাখে নিজের জন্য। ব্যাপারটা এতটাই হাস্যকর। এমনকি স্বয়ং মহামতি আইনস্টাইন এসে যদি পদার্থবিজ্ঞানের দোহাই দিয়ে বলে এই বইটি অটোমেটিক লেখা হয়ে গেছে কোনো লেখক ছাড়াই, তখন আপনি আইনস্টাইনকেও বলবেন, স্যার দয়া করে নিজের রাস্তা মাপুন। কোনো তথ্য, কোনো ইনফরমেশন, কোনো অক্ষর, কোনো বর্ণমালা, কোনো অর্থপূর্ণ রচনা লিখতে যে একটা বুদ্ধিমান সত্তার দরকার অনিবার্য, তা একটা বাচ্চা ছেলেও জানে। ধরুন আপনি আরো কিছু দূর হেঁটে গেলেন, গিয়ে দেখলেন অপরূপ সুন্দর, ঠিক তাজমহলের মতো ডিজাইন করে মার্বেল পাথর দিয়ে একটি বিল্ডিং তৈরি করা আছে। আপনি খুব অবাক হলেন, এত সুন্দর মহলটি এখানে কিভাবে এলো? এটি দেখার সাথে সাথে আপনার কি মনে হবে? সমুদ্রে টর্নেডোর মতো ভয়ঙ্কর ঝড় উঠত, আর সেই ঝড়ের সাথে সাথে সমুদ্রের গভীর থেকে মণিমুক্তওয়ালা পাথর উড়ে এসে বালু আর পানি দিয়ে এই অপূর্ব মহলটি তৈরি হয়ে গেছে? একদম না। এটি ঘুণাক্ষরেও আপনার মনে আসবে না। আপনার যা মনে আসবে তা হলো প্রথমে একজন ডিজাইনার তথা ইঞ্জিনিয়ারের কথা, যে এই সুন্দর মহলটির নকশা করেছে, এরপরে অন্য সব। এই সুন্দর মহলটি তৈরির জন্য কিছু ইনফরমেশন দরকার। মহলের সামনের দরজা কোন দিকে হবে, কোন পাশে ঝর্ণা থাকবে, কোন পাশে বাগান, কোন দিকে গাড়ি পার্কিং ব্যবস্থা, কোন দিকে উদ্যান, এসবের জন্য কিছু দরকারি তথ্য তথা ইনস্ট্রাকশন দরকার। এই ইনস্ট্রাকশন একজন ইঞ্জিনিয়ার তার নকশায় বিস্তারিত এঁকে রাখে এবং এটির উপর ভিত্তি করেই একটি মহল তৈরি হয়। ধরুন আপনি সেই মহলে প্রবেশ করলেন। যেই মাত্র আপনি মহলে প্রবেশ করলেন, দেখলেন আপনার সামনে একটি কাগজ রাখা। কাগজটি আপনি হাতে নিলেন, খুললেন। তাতে লেখা, এই মহলের ডান দিকটা আপনার জন্য অনিরাপদ, আপনি ভুলেও ডান দিকটায় যাবেন না, তবে বাম দিকটা আপনার জন্য সম্পূর্ণ নিরাপদ। আচ্ছা, কাগজের এই লেখাটা পাওয়ার পরে আপনি কি এমন কারো অস্তিত্ব অনুভব করবেন না, যে বুদ্ধিমান, যে লিখতে জানে, পড়তে জানে, যে চায় না আপনি বিপদে পড়ুন? নাকি আপনি ভাববেন যে এই কাগজ, এই লেখা সবকিছুই আপনা আপনি হয়েছে? অবশ্যই সেটা ভাববেন না। এবার ধরুন আপনি মহলটি ঘুরে ফিরে দেখা অবস্থায় খেয়াল করলেন যে
বাইরে সমুদ্র পাড়ে ভীষণ ঝড় উঠেছে, খুব প্রলয়ঙ্করী ঝড়। ঝড়টা বেশ কয়েক ঘন্টা ছিল। ধরুন ঝড় থামলো আর আপনি মহল থেকে বের হয়ে নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরলেন। একটু এগুতেই দেখলেন একটি বালুর স্তূপ, তার উপর কিছু ছেঁড়া পলিথিন, ছেঁড়া ব্যাগ, কিছু নুড়ি পাথর এদিক সেদিক ছড়ানো ছিটানো। এই স্তূপ আসার পথে আপনি দেখেননি, যাবার পথেই দেখছেন। আচ্ছা বলুন তো, এই বিদঘুটে বালু স্তূপটা দেখে আপনার কি প্রথমে কোনো ইঞ্জিনিয়ারের কথা মনে আসবে? মনে হবে কি এই স্তূপটা তৈরিতে একজন ইঞ্জিনিয়ারের একটি নকশা আঁকতে হয়েছে? কখনোই না। আপনি নিশ্চিত ধরে নেবেন যে এই বালুর স্তূপটি একটু আগের ঝড়ে তৈরি হওয়া, কারণ এর মধ্যে কোনো শিল্প নেই, সৌন্দর্য নেই, নেই কোনো কারুকার্যতা। ঝড়ঝাপটার ফলে এরকম কিছু এবড়ো থেবড়ো বালুর স্তূপ, আবর্জনা স্তূপ তৈরি হতেই পারে, কিন্তু একটি অপরূপ মহল অসম্ভব। এতক্ষণ ধরে যা বললাম তা হলো তথ্য। সেই আই লাভ ইউ, সেই উপন্যাসের বই, সেই মহলের নকশা, সেই কাগজের লেখা, সবকিছুতে কিছু না কিছু তথ্য আছে। আর এই তথ্যের পেছনে আছে কোনো কনসাস মাইন্ড তথা বুদ্ধিমান সত্তা। কোনো জড় পদার্থ, প্রাকৃতিক কোনো দুর্ঘটনা কোনোদিনও কোনো ইনফরমেশন দিতে পারে না, কারণ ইনফরমেশন দিতে লাগে একটি মন। যেমন সমুদ্রের পাড়ে সবগুলো বাংলা অক্ষর রেখে আসলে হাজার কোটি বার ঝড়ঝাপটার পরেও সেই অক্ষরগুলো কোনো একদিন পাশাপাশি মিলে রবীন্দ্রনাথের সোনার তরীর মতো কোনো কবিতা হয়ে যাবে, এই সম্ভাবনা 0.00%। কারণ সোনার তরী কবিতা লিখতে একটি মন লাগবে, বুদ্ধিমান সত্তা লাগবে। ঝড়ঝাপটার পর হয়তো সেখানে আপনি কিছু অর্থবোধক শব্দ পেলেও পেতে পারেন। যেমন প্রচন্ড ঝড়ের কারণে বয়ের পাশে ল অক্ষরটি এসে বসতে পারে, আর বসলে সেটি হয়ে যাবে বল। বল একটি অর্থপূর্ণ শব্দ। ময়ের পাশে হ এবং তার পাশে ল এসে বসলে পাওয়া যাবে মহল, যদিও তার সম্ভাবনা কয়েক হাজারে একবার হলেও হতে পারে। দেখুন, আপনি এরকম 2-4টি ছন্ন ছাড়া শব্দ পেলেও পেতে পারেন, কিন্তু রবীন্দ্রনাথের সোনার তরীর মতো একটি কবিতা পাওয়া কোনো দিনও সম্ভব না। হাজার কেন, কোটি কোটি বছর সময় দেওয়া হলেও পাওয়া সম্ভব না। এতক্ষণ বলা হলো তথ্যের ব্যাপারে। উপরের আলোচনা থেকে আমরা দুটো সিদ্ধান্তে উপনীত হতে পারি। এক, ইনফরমেশন তথা তথ্য পেতে দরকার একটি কনসাস মাইন্ড তথা বুদ্ধিমান সত্তা, যার বিবেক আছে, বুদ্ধি আছে, চিন্তা করার ক্ষমতা আছে। এবং 2, কোনো জড় পদার্থ, কোনো অচেতন পদার্থ, টর্নেডো, ঘূর্ণিঝড়, পদার্থবিজ্ঞানের সূত্র, যার প্রাণ নেই, বুদ্ধি নেই, চিন্তা করার ক্ষমতা নেই, তার কাছ থেকে কখনোই তথ্য পাওয়া সম্ভব না। এবার আমরা আবার ডিএনএতে ফিরে আসি। প্রাণীদের শরীরের একেবারে গাঠনিক যে উপাদান, তার নাম হলো কোষ। এই কোষের নিউক্লিয়াসের ভেতরে একদম কেন্দ্রে যা থাকে তার নামই ডিএনএ। এই ডিএনএতে 4টি অক্ষর দিয়ে আপনার পুরো শরীরের গঠনের একটি ব্লুপ্রিন্ট সেট করা আছে। এই 4টি অক্ষর হলো এ, টি, জি, সি। এ সমান অ্যাডেনিন, টি সমান থাইমিন, জি সমান গুয়ানিন, সি সমান সাইটোসিন। বায়োলজিস্টরা সংক্ষেপে এটাকে বলে জেনেটিক কোড। কখনো কম্পিউটার প্রোগ্রামিং করেছেন? কম্পিউটারের প্রোগ্রামে যে বাইনারি কোড ব্যবহার করা হয় সেটি কি রকম? সেখানে যে সংখ্যা দুটি ব্যবহার করা হয় তা হলো 0 এবং 1। কম্পিউটার প্রোগ্রামে বাইনারি সংখ্যাগুলো সাজানো থাকে এভাবে: 000, 1 000, 1100, 1011। এই সংখ্যাগুলোকে কোড হিসাবে ব্যবহার করে যে প্রোগ্রাম তৈরি করা হয় সেটার উপরই কম্পিউটারের পরবর্তী কাজ নির্দেশিত হয়। ঠিক একইভাবে ডিএনএতেও এ, টি, জি এবং সি এই অক্ষর 4টির সমন্বয়ে কম্পিউটার প্রোগ্রামের মতোই একটি প্রোগ্রাম ডিএনএতে সেট করা আছে। এই প্রোগ্রামের নির্দেশনা অনুসারেই প্রাণীর শরীরে প্রোটিন তাদের কাজ করে। এই প্রোগ্রামে যদি লেখা থাকে আপনার চোখ দেখতে হবে আপনার মায়ের মতো, তাহলে আপনার চোখ ঠিক সেরকমই হবে। এই কাজটা করবে প্রোটিন। প্রোটিনের নির্দেশটা পাবে আরএনএ থেকে। আরএনএতে এই নির্দেশ ডেলিভারি করবে ডিএনএ। আপনার বাবা
আপনাকে কোলে নিয়ে কপালে চুমু খেতে খেতে আপনার মাকে বলবেন, দেখো বাবুর চোখ দুটো দেখতে ঠিক তোমার মতো। এটা কেন হলো? কারণ ডিএনএ। বিংশ শতাব্দীর নাস্তিকতা যার কাঁধের উপর ভর করে এগিয়েছিল তার নাম অ্যান্টনি ফ্লিউ। ওনাকে বলা হতো নাস্তিকদের ভাবগুরু। নাস্তিকতার পক্ষে উনি প্রচুর সংখ্যক বই লিখেছেন, লেকচার দিয়েছেন, তর্ক করেছেন। কিন্তু 2004 সালে এই বিখ্যাত নাস্তিক একদম ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দিয়ে আস্তিক হয়ে গেলেন। আস্তিক হওয়ার যে কয়েকটি মেজর কারণ বা প্রমাণ তিনি উল্লেখ করেছেন তার মধ্যে একটি হলো ডিএনএর মধ্যে এই অপূর্ব তথ্য তথা ইনফরমেশন। তিনি প্রশ্ন করেছেন, কোনো ফিজিক্সের ল, কোনো ন্যাচারাল কজ যেখানে একটি সিঙ্গেল কোড তৈরিতেও অক্ষম, সেখানে প্রাণের স্পন্দন ডিএনএর মধ্যে ইনফরমেশন তথা এরকম সুনির্দিষ্ট নির্দেশনা কিভাবে এলো, যার উপর ভিত্তি করে গড়ে ওঠে প্রাণীর শরীর? নিশ্চয়ই এতে কোনো সুপারন্যাচারাল ইন্টেলিজেন্সের হাত আছে। তিনি লিখেছেন, almost entirely because of the DNA investigations. What I think the DNA material has done is that it has shown by the almost unbelievable complexity of the arrangements which are needed to produce life that intelligence must have been involved in getting these extraordinarily diverse elements to work together. এই ডিএনএর মধ্যে কি পরিমাণ তথ্য তথা ইনফরমেশন মজুদ আছে বা রাখা যাবে জানেন? বিখ্যাত এথিস্ট বায়োলজিস্ট রিচার্ড ডকিন্স লিখেছেন, There is enough information capacity in a single human cell to store the Encyclopedia Britannica, all 30 volumes of it, 3 or 4 times over. একটি মাত্র কোষের মধ্যে সে পরিমাণ তথ্য রাখা যাবে যা দিয়ে 4-5টি 30 ভলিউমের এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লেখা যাবে। চিন্তা করতে পারেন, শুধুমাত্র একটি কোষের মধ্যে যে পরিমাণ তথ্য আছে তা যদি কোনো মানুষ পড়া শুরু করে, প্রতি 1 সেকেন্ডে যদি 3টি শব্দ সে পড়তে পারে, তাহলে একটি কোষের তথ্য পড়ে শেষ করতে একজন মানুষের সময় লাগবে 31 বছর। বিজ্ঞানী ডক্টর ফ্রান্সিস কলিন্স, যিনি হিউম্যান জিনোম প্রজেক্টের হেড ডিরেক্টর, তিনি ডিএনএ সম্পর্কে বলেছেন, Think of DNA as an instructional script, a software program sitting in the nucleus of the cell. ডিএনএ কি পরিমাণ তথ্য তথা ইনফরমেশন ধারণ করে উপরে তার কিছুটা নমুনা দেখানো হলো মাত্র। এই ইনফরমেশন ডিএনএর মধ্যে কিভাবে এলো, কোথা হতে এলো, এর কোনো সদুত্তর নাস্তিক জীববিজ্ঞানীরা দিতে পারেননি। তারা যা বলে তা হচ্ছে এরকম, ধরুন আপনার কিচেনে একটি হিটার আছে। হিটারের পাশে একটি পটে চিনি, একটি পটে চা পাতা, একটি পটে দুধ এবং একটি মগে কিছু পানি রাখা আছে। এখন হলো কি, আপনার হিটারটি নিজে নিজে অন হয়ে গেল, মগ থেকে পানি নিজে নিজে গিয়ে হিটারের উপর রাখা পাত্রে এসে পড়ল, পানি গরম হলো। এরপর পটগুলো থেকে পরিমিত পরিমাণ চিনি, চা পাতা, দুধ নিজে নিজে গিয়ে পাত্রের গরম হওয়া জলে মিশে গেল এবং তৈরি হয়ে গেল 1 কাপ সুস্বাদু চা। এই চা আবার নিজে নিজেই একটি কাপে গিয়ে সুন্দর করে পরিবেশন হলো। আপনি এসে দেখলেন যে আপনার পড়ার টেবিলে 1 কাপ গরম গরম চা। প্রশ্ন, এই চা কিভাবে এলো? তাদের উত্তর, সায়েন্সের ব্লাইন্ড ল অনুসারে। হাস্যকর। সায়েন্সের ব্লাইন্ড ল মেনে 1 কাপ চা তৈরি হলেও হতে পারে, কিন্তু ইনফরমেশন তথা তথ্য আসার জন্য যে একটি কনসাস মাইন্ড দরকার তা আমরা ইতিপূর্বে পরিষ্কার করেছি। এমনকি বিজ্ঞান মহলে সুপরিচিত ইনফরমেশন থিওরিও বলে, কোনো এনার্জি বা ম্যাটার থেকে কোনো ইনফরমেশন পাওয়া যায় না। তাহলে ডিএনএর মধ্যে এরকম সুনির্দিষ্ট, সুপরিকল্পিত, সুসজ্জিত তথ্য কোথা থেকে এলো? আমরা এর জন্য 4টি ধারণার অবতারণা করতে পারি। 1, হয়তো কোনো মানুষ এই তথ্যগুলো ডিএনএতে লিখে দিয়েছে। 2, হয়তো কোনো এলিয়েন এই তথ্যগুলো ডিএনএতে লিখে দিয়েছে। 3, হয়তো সায়েন্সের সূত্রগুলো নিজে নিজে কার্যকরী হয়ে এটি লিখে ফেলেছে। 4, হয়তো কোনো অতিপ্রাকৃতিক বুদ্ধিমান সত্তা এই তথ্যগুলো ডিএনএতে লিখে রেখেছে। এখন সমীকরণ 1 অনুসারে যদি ধরে নেই যে কোনো মানুষ এটি লিখে রেখেছে, তাহলে প্রশ্ন আসে, এই মানুষের শরীরে যে ডিএনএ আছে তাতে কে তথ্যগুলো লিখলো? তাহলে দেখা যাচ্ছে সমীকরণ 1 বাতিল। সমীকরণ 2 অনুসারে যদি ধরে নেই যে কোনো এলিয়েন এটি লিখেছে, তাহলেও একই প্রশ্ন,
এই এলিয়েনের যে বুদ্ধি তা কোন বুদ্ধিমান সত্তা দান করেছে, তাহলে এটাও বাতিল। ইনফরমেশন থিওরি মতে সমীকরণ 3 নিজে নিজেই বাতিল হয়ে যায়, কারণ কোনো আনকনশাস মাইন্ড কোনো বস্তু কখনই কোনো তথ্য তথা ইনফরমেশন প্রডিউস করতে সক্ষম নয়। পৃথিবীতে এমন একটি প্রমাণও নেই যেখানে দেখা গেছে সায়েন্সের সূত্রগুলো নিজে নিজে কার্যকর হয়ে শেক্সপিয়ারের মতো একটি সনেট লিখে ফেলেছে, তাহলে এটাও বাতিল। বাকি থাকলো সমীকরণ 4। এই তথ্য ডিএনএতে কোথা থেকে এলো? প্রপার এবং লজিক্যাল উত্তর হলো অতি প্রাকৃত কোনো সত্তা থেকে। ঠিক যেমনটা এককালের নাস্তিকদের গুরু ডক্টর অ্যান্টনি ফ্লিউ বলেছেন, almost entirely because of the DNA investigations, what I think the DNA material has done is that it has shown by the almost unbelievable complexity of the arrangements which are needed to produce life, that intelligence must have been involved in getting these extraordinary diverse elements to work together. যেমনটা ক্যামব্রিজ ফেরত গবেষক বায়োলজিস্ট ডক্টর স্টিফেন সি মেয়ার বলেছেন, the kind of information that DNA contains, namely functionally specified information, and it requires a designer. তাহলে ডিএনএতেই তথ্য কোথা হতে এলো? এর একটাই গ্রহণযোগ্য উত্তর, স্রষ্টা থেকে। সাজিদের ডায়েরিতে এটুকুই লেখা। আমি ডায়েরিটা বন্ধ করলাম, ভাবলাম আমি নিজেও একজন জেনেটিক্সের ছাত্র। এই ডিএনএ নিয়ে আমি কত পড়েছি, কত জেনেছি, কিন্তু এভাবেও যে ভাবা যায় তা আমি কোনোদিন ভাবিনি। হঠাৎ খেয়াল করলাম আমার কাঁধে কেউ একজনের হাত। আমি পাশ ফিরলাম, দেখলাম সাজিদ দাঁড়িয়ে। সে বলল, কি পড়ছিস? একটি ডিএনএর জবানবন্দি। কি বুঝলি? আমার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো এই আয়াত, অচিরেই আমি তাদেরকে আমার নির্দেশনাবলী দেখাবো, আর তাদের নিজেদের মধ্যেও। তখন তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এ কোরআন সত্য। সাজিদ মুচকি হাসল, খুব রহস্যময় সেই হাসি।